আসসালামু আলাইকুম। আমি মিলন আহমেদ বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইব্রাহিম আল রাইসি স্যার আজ আর আমাদের মাঝে নেই, ইরানের প্রেসিডেন্ট। তো ঠিক কী কারণে ওনার মৃত্যু হয়েছে, কিভাবে উনি দুর্ঘটনায় মারা গেলেন, পুরো ভিডিওটার দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন এই মৃত্যুর রহস্য কী, এই দুর্ঘটনার রহস্য কী। তো চলুন। ইরানের চারপাশে কিন্তু শত্রুর কোনো অভাব নাই। কিছুদিন আগে ইরানের একজন ল মেকার সরাসরি ঘোষণা করে বসেন যে ইরানের কাছে আসলেই পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু ওরা এটা ঘোষণা করতেছে না। এখন এইটা শুনে তো আমেরিকা, ইসরায়েল সহ এরকম আরো অনেক দেশের টনক নড়ে গেছে, যাদের আসলেই টনক নড়ার কথা। এইদিকে ভারত কিছুদিন আগে ইরানের সাথে 10 বছর মেয়াদি একটা চুক্তি করছে ওদের চাবাহার পোর্ট বা বন্দর ডেভেলপ করার জন্য। আপনি যদি ম্যাপ খেয়াল করেন তাইলেই বুঝবেন এই বন্দরটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এমনকি এটা পাকিস্তানের এত কাছে। এইদিকে ইরানের সাথে চুক্তি করার কারণে ভারতকে আমেরিকা স্যাংশনের ভয় দেখাইছে, যেটা ভারত পাত্তাও দেয় না। আর ইরানের সাথে ইসরায়েলের তো কয়েকদিন আগে মিসাইল যুদ্ধ হইলই, যে অপারেশন ট্রু প্রমিসের কথা আপনারা সবাই জানেন। বুঝতেছেন তো, ইরানের চারপাশে শত্রুর কোনো অভাব নেই, সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে। এখন ভাই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই ইরান তো একটা মুসলিম দেশ, তাই না? ওদের আশেপাশে এতগুলা মুসলিম দেশ আছে, ওরা সবাই মিলে যদি ইরানরে সাপোর্ট দেয় তাইলেই তো কাজ হয়ে যায়। কিন্তু ঘটনা এতটা সহজ না। ইরানের সাথে তাদের আশেপাশের মুসলিম দেশগুলোর সম্পর্ক কেন তত একটা ভালো না, স্পেশালি সৌদি আরবের সাথে? ওরা ইতিহাসে এর আগে গ্যারাকলে পড়ার পরে কেন অনেক মুসলিম দেশই তাদের সাহায্যে এগিয়ে আসতে চায় নাই? শুধুমাত্র শিয়া সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণেই কি ওদের সাথে এমনটা হয়, নাকি এর পিছনে আরো কোনো ঐতিহাসিক কারণ আছে? এই পুরো ব্যাপারটি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলেন আপনাদেরকে দেখে ইরানের আশেপাশে আসলে কারা কারা আছে। আপনি যদি ম্যাপ খেয়াল করেন, ইরানের উত্তরে দেখবেন কাস্পিয়ান সাগর, দক্ষিণে পার্সিয়ান উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর মতন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। আরো একটা জিনিস খেয়াল করে দেখেন, ওদের সাথে স্থলসীমা বা বর্ডার আছে যে সবগুলা দেশের, ওরা হইতেছে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া কিংবা তুরস্কের মতন দেশ। এছাড়াও জলসীমা আছে কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের। বুঝতেই পারতেছেন ওদের সাথে কতগুলা মুসলিম দেশের লিঙ্ক আপ। ওদের প্রতিবেশী 7টা দেশ মুসলিম দেশ, তারপরেও এই অঞ্চলে তারা অনেকটাই একা। তাদের খুব বেশি মুসলিম বন্ধু রাষ্ট্র এই অঞ্চলে নাই বললেই চলে। এক নম্বরে চলেন আসলে আমরা সৌদি আরব নিয়ে আলোচনা করি। মধ্যপ্রাচ্যের মধ্যে যে দুইটা সবচেয়ে শক্তিধর মুসলিম রাষ্ট্র ধরা হয়, তার মধ্যে সৌদি আরব একটা, ইরান আর একটা। সৌদি আরব তো জানেন সুন্নি মতাদর্শের সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে ইরানের মধ্যে শিয়া মতাদর্শের সংখ্যাগরিষ্ঠতা। একদিকে সৌদি আরব মুসলিম বিশ্বের নেতা হইতে চায়, অন্যদিকে ইরানও মুসলিম বিশ্বের নেতা হইতে চায়। এই কারণেই আপনি ইয়েমেন, সিরিয়া কিংবা লেবাননের মতন জায়গাগুলোতে দেখবেন সৌদি আরব যদি এক পক্ষরে সাপোর্ট দেয়, ইরান ঠিক তার বিপরীত পক্ষকে সাপোর্ট দিতে শুরু করে। স্পেসিফিক ভাবে আপনি সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ সরকারকে কারা সাপোর্ট দিতেছে? ইরান সাপোর্ট দিতেছে। অন্যদিকে সৌদি আরব সহায়তা দিতেছে বাশার আল আসাদের বিপরীত বিদ্রোহী গোষ্ঠীগুলাকে। সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ কিন্তু একজন শিয়া মুসলিম। উনি যে শিয়া কমিউনিটি থেকে আসছেন ওইটা কিন্তু সিরিয়ার মধ্যে একটা মাইনরিটি গ্রুপ, কিন্তু এমনিতে সিরিয়া দেশটা কিন্তু সুন্নি সংখ্যাগরিষ্ঠ। সবসময় কিন্তু সৌদি আরব আর ইরানের মধ্যে সমস্যাটা এইরকম ছিল না। এমনকি 1978 সালের আগে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এখন আপনি যে ছবিটা দেখতেছেন, এখানে ইরানের তৎকালীন যে শাহ ছিলেন, শাহ মোহাম্মদ রেজা পাহলভি, উনি কিন্তু সৌদি আরব ভিজিটে আসেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনের পরে যখন আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসেন, তখন থেকেই সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কে ভাটা শুরু হয়। কারণ আয়াতুল্লাহ খামেনি আসার আগে ইরানও পশ্চিমাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল আজকের সৌদি আরবের মতো। 1980 সালের সিআইএর একটা রিপোর্টে দেখা যায় ইরান তাদের যে
ইসলামিক রেভলিউশনটা হয়েছে এইটা ওদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ছড়ায় দিতে চাইছিল। এইটা যেমন একদিকে ইরান আর সৌদি আরবের মধ্যে সম্পর্কের পতনের সূচনা ঘটায়, অন্যদিকে খুবই বিখ্যাত ইরাক বনাম ইরান যে যুদ্ধটা হয়েছিল ওইখানে সৌদি আরব কিন্তু ইরাককে সামরিক সহায়তা প্রদানের কথা বলছিল, যেইটা ইরান আর সৌদি আরবের মধ্যে সম্পর্ককে একেবারে তলানিতে নেওয়া যায়। অন্যদিকে 1987 সালের 31 জুলাই হজের সময় মক্কাতে অনেকজন শিয়া হাজি এবং সৌদি আরবের সিকিউরিটি ফোর্সের মধ্যে একটা সংঘর্ষ হয়, যেখানে প্রায় 400রও বেশি মানুষ মারা যায়। বুঝতেছেন এখানে শিয়া হাজিরা ছিল আর ইরান তো শিয়া সংখ্যাগরিষ্ঠ, কাজে এই ঘটনার পরে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক 3 বছরের জন্য সাসপেন্ডেড হয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্কের আর তেমন একটা উন্নতি দেখা যায় নাই। তবে এরপরে আরো অনেক ঘটনা ঘটছে যেটা এই ন্যারেটিভের ঠিক বিপরীত হইতে পারে, ওইটা আমি এখন আপাতত ব্যাখ্যা করতেছি না। চলেন যে ইরানের আরেক প্রতিবেশী দেশ আফগানিস্তানের দিকে। ওদের সাথে কিন্তু ইরান সরাসরি বর্ডার শেয়ার করে এন্ড সম্পর্ক তত একটা ভালো না। এটা কেন বলতেছি, গত বছরেরই মে মাসের 27 তারিখে আফগান বর্ডারে জারানজ নামে একটা শহর আছে, ওইখানেই কিন্তু ইরান আর আফগানিস্তানের মধ্যে ছোটখাটো একটা যুদ্ধের মতন হয়ে গেছে। আর এটার মূল কারণ ওদের পানি বিনিময় চুক্তি নিয়ে ঝামেলা। এইটা আমাদের বাংলাদেশের মানুষের বুঝতে খুব বেশি একটা কঠিন হওয়ার কথা না। আমরা ইন্ডিয়ার সাথে পানি নিয়ে বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে দিয়ে আসছি। দেখেন 1870 সাল থেকে এই অঞ্চলে আফগানিস্তান এবং ইরানের মধ্যে পানি নিয়ে একটা ঝামেলা লাইগাই আছে। এইটার মূল কারণ হচ্ছে আফগানিস্তানের হেলমন্দ নদী। কয়েক বছর যাবত বৃষ্টিপাত কমতেছে, গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, তাই এই নদীতে পানিও কমতেছে। আর এই নদীর পানি সরাসরি যা জমা হয় হামুন হ্রদে। বিগত কয়েক বছরে এই হামুন হ্রদে অনেক পানি ছিল, এখন পানি আস্তে আস্তে কমতেছে। টিপিক্যাল একটা ট্রান্সবাউন্ডারি রিভার প্রবলেম, আমাদের দেশের তিস্তা নদীর মতো। ইরান আর আফগানিস্তান 1973 সালে একটা চুক্তি করছিল, হেলমন্দ নদীর পানি বন্টন চুক্তি। তবে আফগানিস্তান এই নদীর উপরে 2টা ড্যাম নির্মাণ করে, যেটা নিয়ে মূল ক্ল্যাশটা হয়। একটা হচ্ছে আরগান্দাব ডাহলা ড্যাম, যেটা কান্দাহারের মধ্যে অবস্থিত। আরেকটা ড্যাম হচ্ছে কামাল খান ড্যাম, যেটা তুরস্ক বানাইছে এবং যেটা ইরানের বর্ডার থেকে খুবই কাছে। এইটা গেল নদীর পানি নিয়ে ঝামেলা। ইরান আর আফগানিস্তানের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ পর্যায়ে গেছিল, 1998 সালে তালেবান যখন আফগানিস্তানের একটা জায়গা আক্রমণ করে, যে জায়গাটার নাম হচ্ছে মাজারে শরীফ, ওইখানে তারা 8 জন ইরানের ডিপ্লোম্যাটকে দুনিয়া থেকে সরাই দিছিল। এইটার কারণে ইরান পরবর্তীতে তালেবানের বিরুদ্ধে কাজ করে যে সংগঠনগুলা, ওদেরকে অর্থায়ন করে সহায়তা করছিল তালেবানের এগেইনস্টে যুদ্ধ করার জন্য। ইভেন অনেক ক্ষেত্রে ধরা হয় এখনো ওরা এটা কইরা যাইতেছে। মার্কিন সেনারা যখন আফগানিস্তান ছাইরা চলে যাইতেছিল এবং ক্ষমতা তালেবানের হাতে তুলে দিছিল, তখন কিন্তু ইরানি সরকার এটাকে সাধুবাদ জানাইছে। কিন্তু পরবর্তীতে হেলমন্দ নদীর পানি বন্টন নিয়ে যখন আবার সমস্যা দেখা দেয়, তখন আবার ইরান আর আফগানিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। ইভেন তালেবানের সর্বোচ্চ নেতা এই হুঁশিয়ারি পর্যন্ত ইরানকে দিছে যে ওদের দেশের সশস্ত্র বাহিনী 24 ঘন্টার মধ্যে ইরান পুরাটা দখল করে নিতে পারবে এবং ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুইছা দিতে পারবে। শেষ পর্যন্ত আর কি হয়েছে, উভয় পক্ষ একটা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। সো বুঝতেই পারতেছেন ইরান আর আফগানিস্তানের মধ্যে সম্পর্কটা আসলে কিরকম। এখন আসেন পাকিস্তানের দিকে। পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক বোঝার জন্য খুব বেশি দিন আগে যাইতে হবে না আপনার। এই 2024 সালের 16 জানুয়ারিতেই ইরান কিন্তু পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মিসাইল দিয়ে হামলা করে। এর ঠিক 2 দিন পরে পাকিস্তান আবার ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের মধ্যে হামলা করে। দেখেন 1965 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এবং 1971 বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছে, এই 2টা যুদ্ধেই কিন্তু ইরান পাকিস্তানকে মিলিটারি অস্ত্র আর ইন্টেলিজেন্স দিয়ে সহায়তা করছিল। 1947 পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে ইরান আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল। ইভেন পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ইরান একদম প্রথম কাতারেই ছিল এবং ইরানের রাষ্ট্রপ্রধান পাকিস্তান সফর করেও গেছেন। ইভেন ওদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো ছিল, যখন কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ চলতেছিল তখন ওরা দুইজনই একই পক্ষ আমেরিকাকে সাপোর্ট করতেছিল। অফকোর্স এটা ইরানের রেভলিউশনটা হওয়ার আগ পর্যন্ত। এটাই হচ্ছে কারণ যখন ইরানে ইসলামিক রেভলিউশনটা হইল, আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসলেন, উনি তো ডিসিশন নিছে আমেরিকা এবং পশ্চিমাদের এগেইনস্টে উনি সব ডিসিশন নেবেন। তো পাকিস্তান কি আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু, তো তখন থেকে ইরান আর পাকিস্তানের মধ্যে ঝামেলা লাগার শুরু হয়। আপনারা সবাই জানেন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটা প্রক্সি ওয়ার হয়েছিল। দুইজন সরাসরি এসে যুদ্ধ করে নাই, তবে পরস্পর বিরোধী পক্ষকে দুইজন আবার বিভিন্নভাবে সহায়তা করছে। ওই সময়ে ইরান সোভিয়েত ইউনিয়নকে সহায়তা করতেছিল, অন্যদিকে আমেরিকা আর পাকিস্তান মিলে একটা গ্রুপ গঠন করার চেষ্টা করতেছিল আফগানিস্তানের ভিতরে, যেটাকে আমরা বর্তমানে সবাই তালেবান নামে চিনি। অলসো যারা বর্তমানে আফগানিস্তান শাসন করতেছে। 1998 সালে তালেবান যখন মাজারে শরীফের মধ্যে আক্রমণ করে আর ওই আক্রমণে 8 জন ইরানিয়ান ডিপ্লোম্যাট মারা যান, তখন তো পাকিস্তান আর ইরানের সম্পর্ক আরো খারাপ হইতে থাকে। কারণ ওই সময় তালেবানকে যেই দেশটা অস্ত্র দিয়ে সহায়তা করতেছিল তার নাম পাকিস্তান। পাকিস্তান আর ইরান কিন্তু একজন আরেকজনের উপরে হামলা করছে এইটা বইলা যে দুই দেশেই তাদের
অপোজিট ডিরেকশনের সন্ত্রাসী গ্রুপগুলো আছে এন্ড ওদেরকে ধ্বংস করতে এই দুই দেশ একে অন্যের উপরে হামলা করছে। সো দুইটা দেশে অন্য পক্ষের সন্ত্রাসী গ্রুপগুলোকে সহায়তা করছে এন্ড এইটাও তাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার একটা অন্যতম কারণ। সবচেয়ে বড় পক্ষ ইরাকের দিকে এখন আসি। ইরান আর ইরাকের মধ্যে প্রায় 1450 কিলোমিটারের বর্ডার আছে। 2003 সালে যখন আমেরিকা ইরাকে আক্রমণ করে তখন ইরান যে কাজটা করে সেটা হচ্ছে ইরাকে শিয়াপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে যেমন ইসলামী দাওয়া পার্টি বা ইসলামিক সুপ্রিম কাউন্সিল অফ ইরাক ওদেরকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করে এবং এদের মাধ্যমে ইরাকে নিজেদের একটা প্রভাব বিস্তার করা শুরু করে। এবং 2014 সালে যখন আইসিস ইরাকের প্রায় অর্ধেক অঞ্চল দখলে নিয়ে নিতেছিল এন্ড ইরাকের সামরিক বাহিনীকে খুবই বাজেভাবে পরাজিত করতেছিল তখন এই সুযোগটাই ইরান নিয়ে নেয়। কারণ ইরাক সরকার তখন আমেরিকার কাছে ড্রোন চাইছিল, কিন্তু আমেরিকা এটা দিতে প্রায় 3 মাসের মতন সময় লাগাইছিল, কিন্তু ইরান এইদিকে মাত্র 24 ঘন্টার মধ্যে সহায়তার হাত বাড়ায় দেয়। ইরান আর ইরাকের মধ্যে একটা বড় যুদ্ধ হয়েছিল, এটা তো আপনারা সবাই জানেন। তো ইরান এবং ইরাক দুইটা দেশে একে অন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশ। আপনি যদি বর্তমানের কথা বলেন, ইরান আর ইরাকের মধ্যে যে কুর্দ জনগোষ্ঠী আছে যারা নিজেরা আসলে আলাদা একটা অঞ্চল নিয়ে একটা আলাদা দেশ চায়, ওদেরকে নিয়ে কিন্তু ইরান, ইরাক এবং তুরস্ক সবারই মাথা ব্যথা আছে। দেখেন এতক্ষণ ধরে ইরানের যে প্রতিবেশী দেশগুলো আপনি দেখছেন তাদের কারো না কারোর সাথে ইরানের যুদ্ধ হয়েছে অথবা তাদের সাথে অন্য কোনো না কোনো সমস্যা আছে। ইরান এই অঞ্চলের সবচেয়ে বড় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ আর প্রতিবেশী যারা আছে সবাই মেইনলি সুন্নি সংখ্যাগরিষ্ঠ। তো তাদের মধ্যে আদর্শগত একটা পার্থক্য আছে। ইরানের আরেকজন প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু ইরানকে একটা সময় পর্যন্ত সহায়তা করে আসতেছিল। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইরানের উপরে যে বিধিনিষেধগুলো দিত সেইটা ওরা কাটাইতো এই সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে অনেক ক্ষেত্রে, কেননা সংযুক্ত আরব আমিরাত ইরানের অনেক কয়টা কোম্পানির এক্সচেঞ্জ হোস্ট হিসেবে কাজ করে। তবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ইরানকে আর এইদিকে কোনো ধরনের সহায়তা দিবে না বইলেই দেখা যাইতেছে। আপনি যদি একটু উত্তরে যান, আজারবাইজান আর আর্মেনিয়া ইরানের উত্তরে সীমান্তবর্তী দুইটা দেশ, কিন্তু এই দুইটা দেশ আবার একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত। আর এই যুদ্ধে ইরান সাপোর্ট করতেছে আর্মেনিয়াকে, কিন্তু জিনিসটা উল্টা হওয়ার কথা ছিল। আর্মেনিয়া কিন্তু হইতেছে একটা খ্রিস্টান প্রধান দেশ, আজারবাইজান কিন্তু হইতেছে একটা শিয়া মুসলিম প্রধান দেশ। বাট ইরান তার নিজের স্বার্থের জন্য আর্মেনিয়াকে সমর্থন করছে, কারণ ককেশাস অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ইরানকে আর্মেনিয়াকেই সাপোর্ট করতে হবে। এইদিকে ইরান আর তুরস্কের মধ্যে সম্পর্ক কিন্তু না ভালো না খারাপ এই টাইপের। তবে তুরস্ক জাতিগত কারণে আজারবাইজানকে সমর্থন করে আর ইরান অন্যদিকে সমর্থন করতেছে আর্মেনিয়াকে। এইটার কারণে ইরান আর তুরস্কের মধ্যে একটা ঝামেলা দেখা দেয়। সো এই হইতেছে মোটামুটি একটা অবস্থা। ওভারঅল আপনি যদি চিন্তা করেন, ইরান ওদের প্রতিবেশী রাষ্ট্র বলেন, ওদের সীমান্ত থেকে দূরবর্তী একটা দেশ ইসরায়েলের কথাই বলেন, ওদের সাথে যতই সংঘাত বা উত্তেজনা ইরানের বাড়ুক না কেন, আপনি এইটাকে ইরানের আঞ্চলিক পতন হিসেবে কখনো দেখতে পারবেন না। আপনি বরং এটাকে এইভাবে দেখতে পারেন, সীমান্তবর্তী দেশগুলোর সাথে ইরানের এত সমস্যা, সীমান্ত থেকে দূরবর্তী দেশগুলোর সাথেও ইরানের এত সমস্যা, তারপরেও ইরান এখনো সর্বোচ্চ শক্তিতে টিকে আছে এবং সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই করে যাইতেছে। ইরান ঐতিহাসিকভাবে তাদের যে পরিচয়টা মেইনটেইন করতেছিল সেটা এখনো ওরা খুবই ভালো মতন মেইনটেইন করে যাইতেছে। মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতন যদি কোনো মুসলিম রাষ্ট্র থাকে, তাইলে সেই দেশগুলোর মধ্যে একেবারে প্রথম কাতারে ইরানের নাম অবশ্যই থাকবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝছেন ইরানকে কেন আসলে মধ্যপ্রাচ্যে একটা লোন উলফ, যে কিনা একাই অনেক বেশি পরিমাণে লড়াই করে যেতেছে, এইরকম ধরা হয়, এবং তার সাথে তার আশেপাশের মুসলিম দেশগুলোর সমস্যাটা আসলে কোন জায়গায়। এইরকম যদি বিশ্লেষণমূলক ভিডিও আরো আপনারা পাইতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।